আশা করি আমার আওয়াজ শুনতে পাচ্ছ। তো আমরা আগে ক্লাস ক্লাস হচ্ছে লিগ করতে দেখছি, এবার এই সিমিলার টপিকের একটা এক্সাম্পল দেখবো হচ্ছে রোড ব্যাংকিং বা ব্যাংকিং অ্যাপ্রোচ। ব্যাংকিং বলতে কি বলছে, এটা হচ্ছে নর্মাল ব্যাংকে টাকা রাখি ওই ব্যাংক না। এটা হচ্ছে যে আমরা রিভার ব্যাংক বলি না, নদীর তীর, সেই ব্যাংক থেকে এটা আসছে। ব্যাংকিং মানে হচ্ছে খেয়াল করো, এই ছবিটা দিকে খেয়াল করো, এই এই ছবিতে এই রোডটা একদম ফ্ল্যাট হরাইজন্টাল রোড। এই রোড গুলো খেয়াল করো, এটা এইভাবে হয়ে এইভাবে উঠে গেছে না। এটা রিজনটা হচ্ছে, যদি এখানে সিঁড়ি আছে, সিঁড়ি অফ করে দাও। এই ছোট রাস্তা ইজ ফর অনলি সাইকেল। আর এই রোড গুলা, এখানে কোনো বড় বাস বা যদি কোনো বড় ভেহিকেল আসে, কার বা ভেহিকেল, তাদের হাই স্টাইস এগুলোর জন্য। এখানে কি হয়েছে খেয়াল করো, এই রাস্তাটা একটু বেশি বেশি চওড়া। একটু বেশি চওড়া কেন? সাইকেলের জন্য অল্প রাস্তা লাগে, এটার জন্য চওড়া বেশি লাগে, বাস টাস চলে। এবার রাস্তা খেয়াল করে এদিকে এসে যে জায়গাতে টার্ন নিচ্ছে, সে জায়গায় রাস্তাটা একটু কিন্তু উঁচু। আরেকটা ছবি খেয়াল করো, রোডের আরেকটা সাইডের ছবি। এই যে সাইকেলের রোড বা বাইকের রোড, বাস বা বড় গাড়ির জন্য রোডটা খেয়াল করো একটু বাঁকানো। এই যে এখানে খেয়াল করো, বাঁকানো জায়গাতে যখন গাড়িটা চলবে তখন গাড়িটা আসলে এইভাবে চলবে। কথা হচ্ছে এটা কেন করতেছে, কি লাভ হচ্ছে এটা আমার? আর ব্যাংকিং বলতেই লাভ কি বছর আসলে, এটা একটু দেখা যায় আসলে। আমরা যখন সাইকেল চালাচ্ছি, আমরা একটু আগে দেখে আসছি, ধরো কথা কথা তুমি একটা সাইকেল নিয়ে এভাবে রোডে টার্ন দিবে। সাইকেল যখন টার্ন নিচ্ছ, তুমি সাইকেলকে সেন্টারের দিকে বাঁকাইতে পারতেছো, সাইকেলটাকে তুমি হেলায় টার্ন নিতে পারো। যেটা যখন রেস হয় বাইকের, বাইকাররা যখন এই বরাবর এরকম একটা কঠিন টার্ন নিতে চায়, তারা দেখবে একদম মাটিতে শুয়ে থেকে টার্ন দেয়। বাইক রেস যখন দেখবা, বাইক রেসের টাইমে দেখবা যে হচ্ছে বাইকার এরকম মাটিতে শুয়ে থেকে তারা টার্ন দেয়। তো এখন একটা গাড়িতে এরকম চাইলেও তুমি এরকম বড় একটা ট্রাক বা বাস, তুমি চাইলে এরকম শোয়ায় দিয়ে তো টার্ন নেওয়াতে পারবে না, তাই না? ইট ইজ ইম্পসিবল প্র্যাকটিক্যালি। সবকিছু পড়ে যাবে, অ্যাক্সিডেন্ট হবে। বাইক শুয়ে যাইতে হবে, বাইকে দুইটা চাকা মাত্র, ওয়েটও কত কেজি? 100 কেজি। ট্রাকের বা বাসের ওয়েট হচ্ছে হাজার হাজার কেজি। ধরো এটা 10,000 কেজি ওয়েট। এই মালটাকে তুমি চাইলে হচ্ছে এরকম করে পাকাই দিতে পারো না, এটা ইম্পসিবল প্র্যাকটিক্যালি। তো কি করতে হবে, গাড়ি যদি বাঁকানো না যায়, রাস্তা সোজা না রেখে রাস্তাকে কাট করে দাও, তাহলে তো হচ্ছে আমাদের যে হরাইজন্টাল রোড, তুমি যে এটাকে কাট করে উঠাই দাও, আমার তো গাড়ি তাহলে বেঁকে যাচ্ছে, তাই না? আমার তো বাইক বাঁকানোই লাগছে, কেন? টার্ন নিতে হবে আমার। বাঁকানো না করলে কি হবে, গাড়ি ধপাস করে উল্টে পড়ে যাবে। সেম এখানেও তাই। আমার এই বড় গাড়ি, এটাকে তো টার্ন নেওয়াইতেই হবে। তার জন্য রাস্তা যদি সোজা রাখো, তাহলে গাড়িকে শোয়াইতে হবে। এখন তো গাড়ি শোয়ানো যাচ্ছে না, তাহলে কি করতে হবে, রাস্তাকে উঠায় দাও। রাস্তাকে উঠাই দিলে কি হবে, তখন গাড়ি অটোমেটিক কিন্তু সেন্টারের দিকে কিন্তু ঝুঁকে গেল। ও যখন টার্নটা নিবে, ও কিন্তু সেন্টারের দিকে অলরেডি কাত হয়ে আছে। একটা এলিভেশন পেয়ে গেছে সেন্টার থেকে, হরাইজন্টাল রোড থেকে তার কিন্তু একটা এলিভেশন হয়েছে, এটা উঁচুতে আছে সে। এই যে একটা, এই যে একদম হরাইজন্টাল যেখানে থাকার কথা সেখানে আছে, একদম বটমে আরেকটা এজ, রাস্তার যে এই এজটা, আউটসাইড এজ, এটা খেয়াল করে আমি কি করছি, উপর উঠাই দিচ্ছি না, এলিভেট করে দিচ্ছি, এলিভেটেড এজ। এই যে এক সাইডে ডাউন হয়ে আরেক সাইডে এলিভেশন হয়, এই কাহিনীটাকে বলা হচ্ছে রাস্তার ব্যাংকিং। মানে এখানে একটা স্লোপ করে দিছে, একটা ঢালু করে দিছে। এই যে এরকম, এই যে রাস্তার টার্ন নিচ্ছ না, এইখানটা নর্মালি রাস্তায় যে এই রাস্তাতে সমতল, এটা খেয়াল করো কত উপরে উঠে গেছে। এই লেভেল থেকে কিন্তু এটা কিন্তু বেশ উপরে। দিস ইজ কল্ড, এই যে এই যে জায়গাটুকু,
এটাকে বলা হচ্ছে ব্যাংকিং। ব্যাংকিং অফ রোডস। এই যে রাস্তাটা এক সাইড থেকে, এই যে এক সাইড এখানে আর এক সাইডটা এই জায়গাতে উঁচু, এই যে একটা এলিভেশন পাইছে, এই ঘটনাটাকে বলা হচ্ছে ব্যাংকিং। রাস্তাকে এক সাইডে উঁচু করে দেওয়া। এতে কি হচ্ছে, আমি বাইক বাগাতে পারতেছিলাম, বাইকটাকে শোয়াই দিতে পারতেছিলাম। গাড়ি তো শোয়ানো যায় না, তাহলে রাস্তাকে উঠাই দিতে হবে যেন গাড়ি শুয়ে যায়। এরকম এক্সাম্পল বই দেখা যায়। কারের যে ট্র্যাক থাকে সেগুলোতে দেখতে পাবো, রেল ট্র্যাকে দেখতে পাবো, রেলওয়ে রোড যেটাকে বলি। রেল ট্র্যাক কেমন হয় বলতো? দুইটা রেল থাকে এরকম। একটা রেল লাইন থাকে, স্লিপার থাকে এরকম বড়, then আরেকটা রেল থাকে। হ্যাঁ, এরকম থাকে রেল লাইন। এটা এদিকে এরকম চলমান থাকে, এদিকে এরকম রেলটা চলমান থাকে। তো এটা হচ্ছে নর্মাল ফ্ল্যাট রোডের জন্য। সঠিক আমাকে টার্ন নেওয়াইতে হবে এদিকে। ধরো কথা হচ্ছে রেলটাকে আমি টার্ন নেওয়াবো, রেলটাকে যদি টার্ন নেওয়াতে চাই কি করতে হবে? ইনসাইড এজটা যেখানে ছিল সেখানে থাকবে, আউটসাইড এজটাকে আমার কি কি উপরে উঠাই দিতে হবে, তাই তো? তাহলে আমি যদি এদিকে টার্ন নিতে চাই, তখন আমার কি হবে? স্লিপারটা থাকলো এরকম ছিল আগে, স্লিপারটাকে আমার কি করতে হবে? টিল্ট করে দেওয়া লাগবে, স্লিপারটাকে এরকম একটু বাঁকাই দিতে হবে একটু, ঠিক করে। হরাইজন্টাল স্লিপার না রেখে আমাকে স্লিপারটাকে বাঁকাই দিতে হবে। তাহলে রেলটা কিরকম হবে? এদিকে রেলটা চলে যাবে, এদিকে রেলটা চলে যাবে। তো তখন তুমি চাইলে এদিকে সুন্দর মতো টান নিতে পারবে। আমি অনেকখানি উপরে উঠে দেখাইছি, এত উপরে আসলে ওঠে না, আমি জাস্ট ছবি বোঝানোর জন্য আর কি দেখাইছি যে এরকম একটা সার্টেন এলিভেশন পাবে, একটা এইজ পাবে। তো ফুলি বুঝতে পারছো ব্যাংকিং কি জিনিস? ব্যাংকিংটা হচ্ছে রাস্তার আউটসাইড এজটাকে উঠায় দেওয়া, ইনসাইড এজটা যেখানে থাকবে তো সেখানে থাকবে। তো ইনসাইড এজে কোনো সমস্যা নাই। ইনসাইড এজ, এই যে ইনসাইড এজ বলতে এটা টুয়ার্ডস দ্য সেন্টার, যেদিকে সেন্টার আছে সেদিকে, এটা হচ্ছে ইনসাইড এজ। যেখানে ছিল সেখানেই থাকে, যেখানে ছিল সেখানেই। আউটসাইড এজ কি করতে হবে? এলিভেটেড রাখা লাগবে। পথের এজটা আমার এলিভেটেড থাকবে, উঁচু থাকবে। এই মালটাকে বলা হচ্ছে ব্যাংকিং। এখন ব্যাংকিং নিয়ে একটু করবো, পিছন দিকে যাই, দেখে কি আছে। আচ্ছা, এটা পরের পার্টে করবো আর কি আমরা। তো এটা আমি একটু সরাই রাখছি। ব্যাংকিং এর কাহিনী বুঝছে হয়তো। ব্যাংকিং হচ্ছে যেখানে আগে আমরা বাইককে শোয়াই দিতাম, গাড়িকে তো শোয়ানো যাচ্ছে না টার্ন নেওয়ার টাইমে, সো উপায় রাস্তার আউটসাইড এজ থেকে উপরে উঠে দিত, তাহলে গাড়ি অটোমেটিক কাত হয়ে গেল। আউটসাইড এজ থেকে উপরে উঠে দেওয়া আছে, গাড়ি অটোমেটিক কাত হয়ে গেছে। তো এই ছবিটা যদি আমি একটু জুম করে দেখাইতে চাই, এমজি কি? এমজি হচ্ছে গাড়ির যে ওয়েট সেটা। লেজার পয়েন্টারটা আমি, এমজি যেটা, এটা হচ্ছে গাড়ির ওয়েট। এটা হচ্ছে ইনসাইড এজ, এটা হচ্ছে আউটসাইড এজ। রাস্তায় খেয়াল করে থিটা ডিগ্রি অ্যাঙ্গেলে কাট করা হয়েছে। যদি রাস্তার উইথ আমার ডি হয়, রাস্তা হচ্ছে এই যে এদিকে চওড়া হচ্ছে ধরো ডি, ডি পরিমাণ চওড়া রাস্তা আমার, হ্যাঁ, এগুলো রাস্তা চওড়া কেমন? ডি পরিমাণ। এটার কথা ছিল কেন? ওই আমার রাস্তা চওড়া কি ছিল, এই যে এখান থেকে অব্দি রাস্তা চওড়া হচ্ছে ডি পরিমাণ। আর আমি কি করছি, তোর রাস্তাকে
এই যে এই রাস্তাটা না, আমি করছি একটু উপরে উঠাই দেওয়া হয়েছে, এইচ পরিমাণ উপরে উঠাই দিছি। এই অ্যাঙ্গেলটুকু হচ্ছে আমার থিটা। তাহলে ড্র করি একটু। দিস ইজ রাস্তা চওড়া, এটা হচ্ছে রাস্তা টি, এটা হচ্ছে তার এলিভেশন, এটা হচ্ছে থিটা। তাহলে সাইন থিটা কি লেখা যায় বলতো? সাগরে লবণ আছে, এইচ বাই ডি। তাহলে এইচ সমান কি লেখা যায়? ডি সাইন থিটা। তাহলে আমার রাস্তার যে উইথ থাকবে, তাকে সাইন থিটা দিয়ে গুণ দিলে আমার এলিভেশনটা পাওয়া যায়। ধরো যদি বলা হলো যে আমার একটা রাস্তা আছে হচ্ছে, ধরো কথা হতো 30 ফিটের রাস্তা, রাস্তা 30 ফিটের রাস্তা। আমি রাস্তার আউটসাইড এজ থেকে ইনসাইড এজে যে এলিভেশন, যে ইনসাইড এজ এখানে, আউটসাইড এজটা এখানে, এলিভেশন হচ্ছে কথা কথা হচ্ছে 5 ইঞ্চি বা 5/12 ফিট। তাহলে আমার থিটার কত ছিল, এটা হচ্ছে কোশ্চেন। তাহলে আমরা কি জানি, ডি সাইন থিটা সমান হচ্ছে এইচ, এইচ সমান ডি সাইন থিটা। ডি হচ্ছে 30 ফিট, সাইন থিটা বের করবো, এইচ হচ্ছে 5/12। এখান থেকে তোমার থিটা আসবে হচ্ছে 5 × 12/30 সাইন থিটা। এটা এখান থেকে থিটা যা আসবে আসবে সাইন ইনভার্স এত, পারবো কিছু একটা অ্যাঙ্গেল আসবে। এই অ্যাঙ্গেল ভাবে কাট করলে আমার রাস্তাটা এরকম একটা টিল্টেড অবস্থায় থাকবে, বা রাস্তার একটা ব্যাংক অবস্থায় থাকবে, ব্যাংক রোড। এটার সার্কেলে এরকম অনেক রোড পাবা, ব্যাংক রোড। তাহলে আমরা একটা সূত্র পাইলাম কি এখান থেকে, এইচ সমান সমান হচ্ছে ডি সাইন থিটা। এই একটা ফর্মুলা পাওয়া যাচ্ছে। আর কথা হচ্ছে এই একটা ফর্মুলা কাজে লাগে আমাদের অনেক। আরেকটা ফর্মুলা আছে, জাস্ট ফর্মুলা লিখে দিই ডিরেক্ট, অত কিছু বোঝা লাগবে না। আহ, এই ছবিতে অনেক কিছু ফোর্স টোর্স দেওয়া আছে, এখান থেকে বোঝার কথা। ওয়েটটা নিচের দিকে, ওয়েটের রাস্তার সাথে, এই যে রাস্তা যেদিকে, চালিয়ে এটা এগিয়ে যাবো, এই যে তার ওয়েটটা নিচের দিকে, এই বরাবর সে রোডটাকে ফোর্স দিচ্ছে। রোড কি করবে, তার অপোজিট ডিরেকশনে তাকে ফোর্স দিবে। এই যে সেই এনটা হচ্ছে অভিলম্বী প্রতিক্রিয়া, নর্মাল রিয়াকশন। নর্মাল এসে যেটাকে আমরা বলতাম, ওটা দুটো কম্পোনেন্ট বানানো হয়েছে, এন কস থিটা, এন সাইন থিটা। এন সাইন থিটা আর দেখো ফ্রিকশন, এই যে এদিকে ফ্রিকশন আছে, রোডের ফ্রিকশন। এটা কি করতে থাকে, টার্ন নিতে হেল্প করবে। এদিকে রোডটা আমার বাঁকানো থাকবে, ফ্রিকশনটা কি করবে, এই যে এটা যেমন রোড বাঁকানো হয়, তাহলে এই বরাবর কি থাকবে, ফ্রিকশন থাকবে স্মল এ। এটা আমার সেন্টারের দিকে কাজ করে। এই যে এফ কস এখানে ছবিতে দেখতে পাবো, ফ্রিকশনটা তাহলে কি করে, টুয়ার্ডস দি সেন্টার কাজ করে। আহ, আচ্ছা ডিরেক্ট ফর্মুলা ছিল যে এত কিছু বোঝা লাগবে না, ডিরেক্ট ফর্মুলা হচ্ছে এটা থেকে। তো যেন একটু আগে থিটা কোণ দেখলাম না, থিটা হচ্ছে ট্যান থিটা ইকুয়াল টু ভি স্কোয়ার বাই আর জি। ঠাডা মুখস্থ কোথেকে আসছে বোঝা লাগবে না। ট্যান থিটা সমান ভি স্কোয়ার বাই আর জি। থিটা হচ্ছে ব্যাংকিং অ্যাঙ্গেল, থিটা হচ্ছে ব্যাংকিং অ্যাঙ্গেল। ভি মানে কি, ভি হচ্ছে গাড়ির ভেলোসিটি, ভি হচ্ছে গাড়ির ভেলোসিটি। আর হচ্ছে রাস্তার যে রেডিয়াস, রেডিয়াস অফ টার্ন অথবা রোড। রোডের যে রেডিয়াসটা, রোডটা বাঁকানো না, যে এরকম একটা, রোডটা এরকম বাঁকানো থাকে। এই যে বক্রতা, এই বক্রতার যে সেন্টারটা, এটা হচ্ছে আর জি 9.8, এর মুখস্থ জিনিস। তাহলে ট্যান থিটা সমান ভি স্কয়ার বাই আর জি। এখান থেকে থিটা পেয়ে যাবে ট্যান ইনভার্স ভি স্কয়ার বাই আর জি তে পাবো। চাইলে তুমি থিটা এখান থেকে বের করতে পারো। সেই দুটো থিটা আসলে একই জিনিস, চাইলে এই দুটো থেকেও মার্জ করে লেখা যায় আর কি। তাহলে আমরা কি পাইছি, দুইটা সূত্র পাইলাম, একটা এই সমান ডি সাইন থিটা, আর একটা হচ্ছে ট্যান থিটা সমান ভি স্কয়ার বাই আর জি। কোথেকে আসে দেখে বোঝা লাগবে না, জাস্ট মুখস্থ। আচ্ছা আরেকটা ফর্মুলা ছিল, ফ্রিকশন যখন করছিলাম, আমার ফ্রিকশনটা আমি করছিলাম হচ্ছে ভি সমান সমান ট্যান থিটা, ফ্রিকশন মডুলাস বা ফ্রিকশন কোএফিসিয়েন্ট, এটা হচ্ছে কি ট্যান থিটার সমান। তাহলে এখান থেকে এটা মাস করে লেখা যায় যে মিউ আর ট্যান থিটা বসাই দাও যদি, তাহলে মিউ সমান সমান
ভি স্কোয়ার বাই আর জি, বা এখান থেকে মিউ আর জি সমান ভি স্কোয়ার, বা ভি সমান সমান রুট ওভার মিউ আর জি। ধরো কথা কথা এখানে একটা এক্সাম্পল নিয়ে যদি, ধরো একটা রোড দেওয়া আছে যার ফ্রিকশন কোএফিসিয়েন্ট হচ্ছে 0.3, রোডের রেডিয়াস হচ্ছে ধরো 200 বা 300 মিটার, ধরো কথা কথা জি 9.8, তাহলে ভি কত লাগবে? ভি হবে 0.3, এটা 300, জি 9.8। মারো ক্যালকুলেটরে কিছু একটা এত মিটার পার সেকেন্ড আসবে। আচ্ছা, এটা দিয়ে কি পাওয়া যায়? ভি সমান সমান মিউ আর জি, হোয়াট ডাজ দ্যাট মিন? এটা অর্থ হচ্ছে আমার রাস্তাটা যে মিউ এর জন্য বানানো, যে আর এর জন্য বানানো, সেই মিউ এবং আর এর রেসপেক্টে ম্যাক্সিমাম স্পিড যেটা হইতে পারে, তো এই ভি হচ্ছে ম্যাক্সিমাম স্পিড যেটা পসিবল এই মিউ এবং এই আর এর রেসপেক্টে। আমি যে রাস্তাটা বানাইছি সেই রাস্তার মিউ যদি এত হয়, আর যদি এত হয়, তাহলে এবং এই মিউ এবং আর এর রেসপেক্টে আমার ম্যাক্সিমাম পসিবল স্পিড হচ্ছে এত মিটার পার সেকেন্ড। ধরো কথা মতো এটা আসছে হচ্ছে ধরো 30 মিটার পার সেকেন্ড, জাস্ট র্যান্ডমলি থিঙ্কিং। এর অর্থ হচ্ছে আমি আমার রাস্তাতে সর্বোচ্চ 30 পর্যন্ত স্পিড উঠাইতে পারবো। এই যে আমরা রাস্তায় দেখি না যে 60 কিলোমিটার উপরে যাওয়া নিষেধ বা 70-র উপরে যাওয়া নিষেধ, ওটা কোথা থেকে আসছে? যেখান থেকে আসছে যে আমার রাস্তার ম্যাক্সিমাম স্পিড দেওয়া থাকে 30, 40, 60, 80। যেমন ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ে বা পূর্বাচল এক্সপ্রেসওয়ে, যেটা এগুলাতে 60 বা 80, পূর্বাচলেরটা মেবি 80, 300 যেটা ধরি, 80 kph, এটা হচ্ছে তার ম্যাক্সিমাম স্পিড। এর বেশি সে নিতে পারবে না, অ্যাক্সিডেন্ট করবে। যে রাস্তার স্লোপ গুলা, ইন্টারসেকশন গুলা এই 80 kph তে বানাবো। আচ্ছা, তাহলে ই যদি মানে ওটা 30 মিটার পার সেকেন্ড আসছিল, এটা যদি আমার 32 মিটার পার সেকেন্ড গাড়ির স্পিড হয়, তাহলে কি হবে বলো তো? গাড়ি 32-এ যাচ্ছে, ম্যাক্সিমাম লিমিট হচ্ছে 30, তাহলে 32 কিন্তু কি হবে? অ্যাক্সিডেন্ট করবে, ঠিক তো? তার মানে আমার ভি হইতে হবে কত বলতো? এরকম হইতো মিউ আর জি থেকে ছোট বা সমান হইতে পারে। এর থেকে যদি বেশি, এটা এটা সেফ ড্রাইভিং এর জন্য স্পিডটা ম্যাক্সিমাম থেকে কম হইতে পারবে। আর যদি ভি বড়ই হয়ে যায়, তাহলে কি হবে বলতো? অ্যাক্সিডেন্ট করবে গাড়ি, বুঝছি? তাহলে আমার 30 কে ক্রস করা যাবে, 30 ক্রস করে গেলে গাড়িটা আমার কি হবে? অ্যাক্সিডেন্ট হবে। আচ্ছা, এটা কোশ্চেন যদি করি, অনেকবার এটা পরীক্ষাতে আসছে বিভিন্ন জায়গায়, যে ছবিটা বারবার ডিস্টার্ব হচ্ছে সাইডে, সাইডে দেওয়া তো নিয়েছে। কোশ্চেনটা হচ্ছে just আমি কি কি দেওয়া আছে এগুলো লিখে, রেল ট্র্যাক আছে, রেল ট্র্যাকের রেডিয়াস হচ্ছে 200 মিটার। রেল লাইনে যে দুইটা রেল থাকে তাদের ডিস্টেন্স, দুইটা রেলের ডিস্টেন্স মানে একটা ছবি ড্র করছিলাম, এটা রেল, এই দুইটা রেলের সেন্টার টু সেন্টার ডিস্টেন্স হচ্ছে ডি। মানে সোজা কথা রেল ট্র্যাকের যে ডিস্টেন্স, মিটার গেজ নাকি ব্রড গেজ সেটা 1 মিটার, সো দিস ইজ মিটার গেজ, মিটার গেজ, মিটার গেজ ট্রেন। গাড়ির ভেলোসিটি দেওয়া আছে হচ্ছে, ম্যাক্সিমাম ভেলোসিটি দিচ্ছে 50.4 কিলোমিটার পার আওয়ার। বলছে কতটুকু এলিভেশন তাকে দিতে হবে আমার। এই সোজা কোশ্চেন, ভেরি ইজি কোশ্চেন। তাহলে আমরা আর জানি, ডি জানি, তাহলে আমরা আগে বের করে ট্যান থিটা সমান কত? বি স্কোয়ার বাই আর জি। তাহলে বিটা বসাও। আচ্ছা, কেপিএস এটাও সরাইতে হবে, 50.4 kph এর অর্থ হচ্ছে 14 মিটার পার সেকেন্ড। হিসাব করে দিলে কোন থেকে আসছে? 50.4 ইন্টু 14, কত যেন কিলোমিটার, না তাহলে 1036, এখান থেকে 14 আসে আর কি। সো
এটা একটু জাস্ট, যেহেতু আমার সামনে সলিউশন আছে সেই জন্য আর কি ডিরেক্ট বসাইছি। এই যে একটু করে দেখো, 40 মিটার পার সেকেন্ড আসে। তো তুমি হচ্ছে কি জানো, গাড়ির ভি জানো, এই লেখা রাখো, V² বাই R 200 G 9.8। এখান থেকে তোমার থিটা আসবে, ট্যান ইনভার্স করবা, থিটা আসছে কত ডিগ্রি বের করি না, এই জন্য ট্যান ইনভার্স, এই জিনিসটা বসাবো। আমি নিজে একটু করবো। 5.71 এত ডিগ্রি, এটা হচ্ছে আমার থিটা হইতে হবে। বলছে এলিভেশন কতটুকু লাগবে, এলিভেশন মানে কি, আমার রেল ট্র্যাকের একটা এই জায়গাতে আর একটা রেল ট্র্যাক থেকে এখানে, ইনসাইড এজ থেকে আউটসাইড এজের যে ভ্যারিয়েশন অফ হাইট এটা হচ্ছে এইচ। তাহলে এটা দেওয়া আছে কত, 1 মিটার। এই অ্যাঙ্গেল পাইছি 5.71। আমরা কি জানি এইচ সমান সমান কি জানি, ডি সাইন থিটা। এগুলো সোজা, ডি হচ্ছে 1 মিটার, সাইন এই যে 5.71, বসাই দাও, সাইন 0.9099, 0.1 আর কি, কাইন্ড অফ 0.1 মিটার, মানে প্রায় 10 সেন্টিমিটার। ভালোই ভালোই হাইটে উঠবে, মানে 10 সেন্টিমিটার অনেক, মানে প্রায় অলমোস্ট 4 ইঞ্চি, 4 ইঞ্চি হাইটে উঠানো লাগছে। আর এখান থেকে আমরা রাস্তায় যে রেল ট্র্যাক কতটুকু উঠানো লাগে সেটা পেয়ে গেছি। আচ্ছা, একটা কোশ্চেন করি, একটা কোশ্চেন, সেটা হচ্ছে 1400 কেজি ভরের একটা গাড়ি, একটা গাড়ির ম্যাচ দেওয়া আছে, 1400 কেজি ম্যাচ, 20 মিটার প্রশস্ত রাস্তায় বাঁক নিচ্ছে। তো আমার রাস্তার যে উইথ সেটা হচ্ছে 20 মিটার। রাস্তার বাইরের প্রান্ত থেকে ভেতরের প্রান্ত পয়েন্ট এত উঁচু, মানে এইচ দেওয়া আছে 0.75 মিটার পরিমাণ উঁচু। তাহলে ডি আর এইচ জানলে আমি থিটা পেয়ে যাই। রাস্তার বাঁকের ব্যাসার্ধ, মানে রাস্তা যে টার্নটা নিচ্ছে সেই টার্নের রেডিয়াস হচ্ছে 100 মিটার, তো আর জানি। কি চাইছে বসে, একটা কোশ্চেন হচ্ছে, আচ্ছা, যাত্রীরা 8 মিটার পার সেকেন্ড, মানে ধরো কথা, ড্রাইভার অনেক, ধরো হানিফি গাড়ির ড্রাইভার, হাই স্পিডে গাড়ি চালায়। তো যাত্রীরা তাকে বলছে ভাই আপনি এত স্পিডে চালায় না, আপনি একটু আস্তে ধীরে চালান। তো যাত্রীরা 8 মিটার পার সেকেন্ড বেগে গাড়ি চালাইতে রিকোয়েস্ট করছে। আচ্ছা, ভালো কথা। 1 নম্বর কোশ্চেন হচ্ছে, গাড়ির উপর ক্রিয়াশীল প্রতিক্রিয়া বল নির্ণয় করো। এই বাংলায় লিখলাম, গাড়ির উপর ক্রিয়াশীল প্রতিক্রিয়া বল। সেকেন্ড কোশ্চেন হচ্ছে, এই যে যাত্রীদের রিকোয়েস্ট রাখা যাবে কিনা, যাত্রীদের রিকোয়েস্ট রাখা পসিবল কিনা, এটা হচ্ছে কোশ্চেন। সবকিছু ডাটা দেওয়াই ছিল আমাদের, মোটামুটি আমরা এখান থেকে সলভ করবো আর কি। সো ডি জেন এইচ এর আগে থিটাটা বের করে নিই। আমরা কি জানি এইচ সমান হচ্ছে, এত মোটা কেন, এইচ সমান হচ্ছে ডি সাইন থিটা, ঠিক আছে।
তাহলে এইচ দেওয়া আছে 0.75, ডি হচ্ছে 20 মিটার। এখান থেকে থিটা হয়ে যাবো, আমি সাইন ইনভার্স এটা করবো। তাহলে আমার আসা হচ্ছে 2.15 ডিগ্রি। হ্যাঁ, আচ্ছা। এবার খেয়াল করো আমার তারিখ, এই যে এই ছবিটার দিকে তাকাও। লেজারটা নিয়ে আসি। এই যে গাড়ির যে ওয়েট, সেটা কত হবে? এম ইন্টু জি। এম হচ্ছে 1400 ইন্টু জি 9.8, এটা হচ্ছে গাড়ির ওয়েট। গাড়ির ওয়েটটা রাস্তার উপর কোন দিকে কেমনে কাজ করতেছে? সোজা নিচের দিকে। বাট রাস্তার যে প্রতিক্রিয়াটা সেটা অবশ্যই কি হবে? সারফেস থেকে পারপেন্ডিকুলার বা নর্মাল রিয়াকশন, আগে পড়ে আসছি। তাহলে ওয়েট কে কাউন্টার করবে কি? এই নর্মাল রিয়াকশনের একটা কম্পোনেন্ট, তাই তো? নর্মাল রিয়াকশনের একটা কম্পোনেন্ট হচ্ছে ওয়েটটাকে কাউন্টার করবে, এই যে এই কম্পোনেন্টটা। এটার সাথে ওয়েটটা অপোজিট ডিরেকশনে আছে। এনজি কে কাউন্টার করতেছে কে? এন কস থিটা। ঠিক আছে? তাহলে আমাদের গাড়ির উপর যে ফোর্সটা প্রযুক্ত হচ্ছে, সে কি? গাড়ির উপর ক্রিয়াশীল প্রতিক্রিয়া বল, প্রতিক্রিয়া মানে নর্মাল ফোর্স, প্রতিক্রিয়া বল মানে নর্মাল ফোর্সের যে রিয়াকশনটা এন কস থিটা, ওটাই বের করতে পারছে আমাদের। তাহলে থিটা তো আমরা জানি। কখনো করে ফেলা যাবে, এটা হচ্ছে এরকম আমাদের গাড়ির যে ওয়েট, সেটা হচ্ছে কত? 1400 ইন্টু 9.8, কত আসে? 1400 ইন্টু 9.8, 13,720, এত নিউটন। এখন গাড়ির উপর প্রযুক্ত ক্রিয়াশীল প্রতিক্রিয়া বল, তাহলে গাড়ির উপর প্রযুক্ত মানে অ্যাপ্লাইড রিয়াকশন ফোর্স, এটা হচ্ছে ডাব্লিউ কস থিটা। 13,720, থিটা বের করছি একটু আগে 2.15, তো ইন্টু কস 2.15, 13,710 দশমিক 3 4, এত নির্ভর। এটা আছে অ্যান্সার, 1 নম্বর প্রশ্ন। 2 নম্বর কোশ্চেনে বলছে যাত্রীদের রিকোয়েস্ট রাখা পসিবল কিনা। তাহলে আমি আগে দেখি যে আর দেওয়া আছে যেহেতু, আমি দেখি যাত্রী আসলে যে ভেলোসিটি বলতেছে সেটাতে আসলে কেমন পসিবল। আমরা কি জানি? ট্যান থিটা সমান ভি স্কোয়ার বাই আর জি। তাহলে এখান থেকে ভেলোসিটিটা বের করে দেখি যাত্রীদের সাথে মেলে কিনা। ভি স্কোয়ার সমান কি বলতো? আর জি ট্যান থিটা। এখান থেকে ভি কত লেখা যায়? √ওভার আর জি ট্যান থিটা। তাহলে ওগুলা বসাই দিন। আর ছিল কত? রাস্তার পাক হচ্ছে 100, 100, জি 9.8 ট্যান, এটা আছে কত? 2.15, কত আসে? √ওভার 100, 9.8 10, 6.06 বা 6.07। তাহলে আমাদের দিস ইজ দ্য ম্যাক্সিমাম স্পিড। তাহলে আমাদের ম্যাক্সিমাম স্পিড নিতে পারবে হচ্ছে ম্যাক্স অ্যালাউবল স্পিড হচ্ছে 6.07 মিটার পার সেকেন্ড। যাত্রীরা কি চাচ্ছে? যাত্রীরা আরো বেশি স্পিড চাচ্ছে। এটা কি তাহলে ম্যাক্সিমাম লিমিট থেকে ওভার হয়ে গেল না? যাত্রীরা আরো বেশি স্পিড চাচ্ছিল, 8 মিটার পার সেকেন্ড চাচ্ছিল, এই দেখে। যাত্রীরা 8 মিটার পার সেকেন্ড চালাতে রিকোয়েস্ট করছে, কিন্তু কথা হচ্ছে ড্রাইভার ভালো, ড্রাইভার কিন্তু তাইলে
যেহেতু ও জানে 6 হচ্ছে তার সর্বোচ্চ অ্যালাউয়েবল স্পিড, ও কি তাহলে এটাকে ওভারকাম করে যাবে? যাবে না। তার মানে কি হবে, যাত্রীদের রিকোয়েস্ট তার রাখা পসিবল না। এটার কনক্লুশন কি দরকার হবে? রিকোয়েস্ট রাখা যাচ্ছে না, রিকোয়েস্ট রাখা যাবে না, এটা হচ্ছে answer। এটা বোর্ড কোশ্চেন, এটা এসেছে কুমিল্লা বোর্ড 21 আসছে, কুমিল্লা বোর্ড 21 আসছে, 21 ছিল। ঠিক আছে, আচ্ছা, ব্যাংকিং এর কোশ্চেন শেষ। ব্যাংকিং এটা আমরা হচ্ছে আরেকটা, ওটা হচ্ছে কলিশন। এটা এসএসসি তেও ছিল, জাস্ট রিপিটেড আর কি। সমস্যা, এটা ছবি দিকে তাকাও। কলিশন বাংলা হচ্ছে সংঘর্ষ। সংঘর্ষ দুই টাইপের করছি ছোটবেলাতে, ছোটবেলা জিনিসপত্র, এখানে আমার মতো কিছু নেই। একটা হচ্ছে ইলাস্টিক কলিশন, আর একটা হচ্ছে কি ইন ইলাস্টিক কলিশন। ইলাস্টিক কলিশনে কি হয়, আমার যে কাইনেটিক এনার্জি অলওয়েজ সেম থাকে। ইনিশিয়ালে কাইনেটিক এনার্জি যা হবে, পরবর্তীতে কাইনেটিক এনার্জি তাই থাকতে হবে। হ্যাঁ, কি ছিল, মোমেন্টাম ইনিশিয়ালি যা থাকবে, মোমেন্টাম ফাইনালি একই থাকা লাগবে। এটা হচ্ছে ইলাস্টিক কলিশনের জন্য। এটা এক্সাম্পল ক্লিয়ারলি পাওয়া যায় সাধারণত অ্যাটমিক লেভেলে। অ্যাটমিক লেভেলে যে কলিশন হয়, ধর একটা পার্টিকেল টু পার্টিকেল, একটা অ্যাটম টু একটা অ্যাটম, সেই কলিশন গুলোকে ইলাস্টিক কলিশন ধরা হয়। আমরা যখন আইডিয়াল গ্যাস পড়ছি, আইডিয়াল গ্যাসে কিন্তু ছিল যে ইলাস্টিক কলিশন ধরা হচ্ছে। আর ইন ইলাস্টিক কলিশন মানে হচ্ছে শুরুতে থাকা কাইনেটিক এনার্জি ইজ নট ইকুয়াল টু পরের কাইনেটিক এনার্জি, দুটাই কিন্তু সেম হবে না। কিন্তু ইনিশিয়াল মোমেন্টাম শুড অলওয়েজ বি ফাইনাল মোমেন্টাম। ইনিশিয়াল মোমেন্টটা অলওয়েজই, মানে মোমেন্টামটা অলওয়েজ কনজার্ভ হইতে হবে। সোজা কথা হচ্ছে মোমেন্টাম কনজার্ভ হইতেই হবে। মোমেন্টাম কনজার্ভ হতে হবে, কাইনেটিক এনার্জি কনজার্ভ হওয়া লাগবে, এরকম কোনো শর্ত নাই। এটা হচ্ছে ইন ইলাস্টিক কলিশনের শর্ত। যে কারণে এটা হেড অন কলিশনের ছবি দেওয়া হয়েছে। হেড অন কলিশন মানে সামনাসামনি মুখোমুখি সংঘর্ষ, এটা হেড অন কলিশন। এটা কখন হয়, যখন একই রাস্তাতে দুজন পরস্পর মুখোমুখি অবস্থায় চলে আসে। এটা একটা রাস্তা, এই জিনিসটা হচ্ছে এইদিকে যাচ্ছিল, আর একটা গাড়ি এদিকে আসতেছে, দুইটা গাড়ি ধারাম করে লেগে গেছে, এটা হচ্ছে হেড অন কলিশন। আর রিয়ার এন্ড কলিশন হতে পারে, রিয়ার এন্ড কলিশন মানে হচ্ছে পেছন থেকে মেরেছে। তো এটা একটা আরামে হেলে ধরে যাচ্ছিল একটা স্পিডে, ধরো 10 মিটার পার সেকেন্ড স্পিডে যাচ্ছিল। আর এখানে একটা গাড়ি, বড় গাড়ি, যে হয়তো ব্রেক ফেল করে গেছে, হয়তো 30 মিটার পার সেকেন্ড বেগে আসতেছে। তাহলে কি হবে, একটা পর্যায়ে কি কি ধারাম করে মেরে দিবে, যে পেছন থেকে দিচ্ছে, রিয়ার এন্ডে ক্র্যাশ হয়েছে। এই যে এটা হচ্ছে তাহলে রিয়ার এন্ড কলিশন, পেছন থেকে মেরে দিচ্ছে। এগুলা ফর্মুলা কোর্সে দেখতে লাগছে, লেভেলে করে আসছো, যে ভালো করে বুঝো। একটু just দেখি, M1 একটা ম্যাস, M1টা স্পিডে যাচ্ছিল, সেটা হচ্ছে ধরো V0 ইনিশিয়াল স্পিড 1 নম্বরের জন্য। M2 নামে একটা অবজেক্ট ছিল, যেটাও সামনের দিকে যাচ্ছে, একই দিকে যাচ্ছে। এটার স্পিড হচ্ছে ইনিশিয়াল V02। তাদের মধ্যে সংঘর্ষ হবে, মানে একটা ধাক্কা লাগবে। কখন ধাক্কা লাগবে, যখন ওয়ানের স্পিডটা বড় হবে টু এর স্পিডের তুলনায়। এটা স্পিড বেশি হইতে হবে যাতে এর পিছন দিকে গিয়ে ধাক্কা দেয়। এখানে একটা কলিশন হয়েছে, ধারণ করে মেরে দিছে। আফটার মেরে দেওয়া, তাদের স্পিড চেঞ্জ হয়ে যাবে। M1 এটা একটা অন্য স্পিডে মুভ করবে, V1 স্পিডে মুভ করতেছে। M2 আরেকটা স্পিডে মুভ করবে, V2 স্পিডে মুভ করবে। তাহলে কি হবে, ভেলোসিটি কিন্তু চেঞ্জ হয়ে গেছে, ভেলোসিটি চেঞ্জ হয়ে গেছে। V1টা হচ্ছে আফটার কলিশন স্পিড অফ, আফটার কলিশন স্পিড অফ M1। এটাকে কি লিখতে পারি, V1।
ফর্মুলা কি? আগে করে আসছো, n1 মাইনাস m2 ডিভাইডেড বাই n1 প্লাস m2 ইন্টু v01 প্লাস 2m2 বাই m1 প্লাস m2 ইন্টু v0 এসএসসি লেভেলে করে আসো ওটা। আর স্পিড অফ m2, এটা হচ্ছে v2, জাস্ট চেঞ্জ করে দিতে হবে। এখানে m1 প্লাস m2 থাকে, v01 থাকে, m1 প্লাস m2 থাকে, v02 থাকে, খালি এই জায়গাগুলোতে রিভার্স হয়ে যায়। কিরকম রিভার্স? এখানে আসে হচ্ছে টুয়াইস m1, আর এখানে আসে হচ্ছে m2 মাইনাস m1, এই যে চেঞ্জ এসে গেছে, এইটুকুই পরিবর্তন আর কি, বাকি সব সেম। আচ্ছা, এই ফর্মুলা যদি যাওয়া থাকে এসএসসি লেভেলে পড়ে আসছে আমরা এগুলো, এগুলোর উপর বেস করে আমরা কিছু কেস শিখবো, বেশ কিছু কেস। a01 কথা কথা হচ্ছে দুইটার ম্যাথ একই, m1 আর m2 যদি ইকুয়াল হয়, if m1 and m2 হচ্ছে ইকুয়াল, তাহলে কি হবে? m1 m2 যদি ইকুয়াল হয় তাহলে এখানে তাকাও, লেজারটা নেই, m1 m2 একই, তাহলে দুটো যোগ করলে কত পাবো? টুয়াইস m1, কাটাকাটি, তাহলে এখানে শুধু কি থাকে, v01 থাকে। m1 m2 সেম, তাহলে বিয়োগ করলে কত হবে? জিরো। তার মানে পুরো টার্মটা কত? জিরো। তাহলে v2 কত হচ্ছে? v2 হচ্ছে v01, v2 হয়ে যাচ্ছে v01। আচ্ছা, এটা একটা পাইলাম। এখানে আসো, m1 m2 সমান, তাহলে কাটাকাটি গেলে জিরো, এই টার্মটা বাদ। এই দুটো সমান, তাহলে যোগফল আসবে 2m2, কাটাকাটি চলে যাবে, তাহলে v1 আসবে হচ্ছে v02, v1 আসতেছে হচ্ছে v02 এর সমান। তার মানে দাঁড়াচ্ছে, আমি এই জিনিসগুলোকে লিখি, v1 আসতেছে হচ্ছে v02 এর সমান, এন্ড v2 আসতেছে হচ্ছে v01 এর সমান। এর মানেটা কি? v1 কি ছিল? ধাক্কা লাগার পরে 1 নাম্বার গাড়ির স্পিড, এটা কি হয়ে গেছে? v02 এর সমান হয়ে গেছে। v02 কি ছিল? ধাক্কা লাগার আগে 2 নাম্বার গাড়ির স্পিড। তার মানে ধাক্কা লাগার পরে গাড়ির স্পিড অদল বদল হয়ে গেছে। খেয়াল করছেন? v1 ধাক্কা লাগার পরে প্রথম গাড়ির স্পিড, এটা হবে ধাক্কা লাগার আগে সেকেন্ড গাড়ির যে স্পিড ছিল সেটা সমান। এবং v2 ধাক্কা লাগার পরে সেকেন্ড গাড়ির যে স্পিড, সেটা হবে v01, v01 মানে ধাক্কা লাগার আগে 1 নাম্বার গাড়ির স্পিডের সমান। তার মানে তোমাদের কি আসলে হয়েছে আসলে বলতো? এটা ছিল ধাক্কা লাগার আগে, এটা হচ্ছে ধাক্কা লাগার পরে, ধাক্কা লাগার আগে, ধাক্কা লাগার পরে, কে কার সমান হয়ে গেছে? v1টা হয়ে গেছে v02 এর সমান, আর v2 হয়ে গেছে v01 এর সমান। তার মানে কি স্পিড ইন্টারচেঞ্জ হয়েছে নিজেদের মধ্যে, স্পিড দ্বারা ইন্টারচেঞ্জ করছে। দেখছেন মজা? এই দুটা করে যদি একই ম্যাথ হয়, ম্যাথ সেম, তাদের দুটা করে যদি ম্যাথ একই হয়ে যায়, তাহলে কি হয়? তাদের স্পিড ইন্টারচেঞ্জ হয়ে যায়, এমসিকিউ তে আসতে পারে। ইভেন এমন যদি হয় যে কোন একটা অবজেক্ট আগে ধরো স্ট্যাটিকে ছিল, কথা কথা হচ্ছে এটা স্ট্যাটিক ছিল, স্থির, ভেলোসিটি ছিল ধরো জিরো, তাহলে কি হবে? প্রথম গাড়ি জিরো হয়ে যাবে আফটার মানে কোলেশন, v1টা হয়ে যাবে জিরো, v2 তখন ইনিশিয়াল স্পিডে চলা শুরু করবে। সে যদি কোনো একটা জিরো থাকে, তার মানে কি, যে একটা অবজেক্ট আসতেছে, একটা স্থির থাকা একটা অবজেক্টকে সুন্দর মতো মারা দিল, কোনো কথা, এ স্থির ছিল, বি ছিল জিরো, একটা এসে ধাক্কা দিল, তাহলে কি হবে? এই চলা শুরু করবে, আর সাদাটা কি হবে? থেমে যাবে, এর তখন স্পিড হয়ে যাবে জিরো, এর তখন চলা শুরু করবে। এখানেও কিন্তু স্পিড ইন্টারচেঞ্জ হয়েছে না, সেখানে একটা জিরো হইলে আরেকটা থেমে যাবে। বুঝছেন? এটা একটা কেস, যে একটা ম্যাচ বড় আর একটা ছোট,
বড় বলতে ধর অনেক বড়। ধরো M1টা কি হচ্ছে প্রদান করছে, M1 অনেক বড়, M2 এর থেকে। M2 তাহলে ছোট, অনেক হালকা। M1টা অনেক বেশি। ধর একটা বড় পাথর আর একটা এরকম কুচকে একটা, কথা কথা হচ্ছে কি, একটা ছোট পাথর একটা বড় পাথর এরকম। ধরো ছোট পাথরটা স্থির, V0 2টা হচ্ছে জিরো, কথা কথা। এটা বড় পাথর আসলো, বড় পাথর একটা ইনিশিয়াল স্পিড আছে, ম্যাসও আছে। তো সামনের দিকে গড়ায় গড়ায় আসছে, এসে একটা ছোট একটা পাথরকে ধাক্কা দিবে। তাহলে কি পাবো আপনি একটু খেয়াল করুন, M1টা অনেক বড়। M1টা যদি অনেক বড় হয়, M2 যদি অনেক ছোট হয়, তাহলে M1টা অনেক বড়, M2টা অনেক ছোট, তাহলে এই বিয়োগটা আসলে করার কোনো মানেই হয় না। দিস ইজ অনলি M1 লেখা যায়, এটাকে শুধুমাত্র M1 লেখা যায়। এবং এই যে এখানে M1 প্লাস M2, এটাকে শুধুমাত্র M1 লেখা যায়। অনেকে বলতেছি যে M2 যদি ছোট হয়, M1 যদি অনেক বড় হয়, তাহলে যে এই যোগফলটা, এটাকে শুধুমাত্র M1 লেখা পসিবল। এটাকেও শুধুমাত্র M1 লেখা পসিবল, কারণ M1 অনেক বড় ধরছে, একটা বড় পাথর। আর V0 2, এই মানটাকে আমি জিরো ধরছি, তাহলে এই টার্মই বাদ, এই টার্মটা কি আছে, বাদ চলে যাচ্ছে। তাহলে কি দাঁড়াচ্ছে আমার, উপরেও M1, কারণ M2 তো অনেক ছোট, বিয়োগ করে কোনো লাভ নাই, যোগ করে কোনো লাভ নাই, তাহলে এটাও M1। উপরে M1 নিচেও M1, কাটাকাটি চলে গেল। তাহলে V1 হচ্ছে কত, V0 1, মানে V1 যা, V0 1ও তাই। এই কেসে আমাদের দাঁড়াচ্ছে V1 যা, V0 1 হবে। তার মানে কি, স্পিডে কোনো পরিবর্তন হয়নি। ফার্স্ট অবজেক্ট যেটা ভারী ছিল, ভারীটার স্পিড আনচেঞ্জড থেকে গেল, ভারীটার কোনো পরিবর্তনই হয়নি স্পিডের। ছোটটা কি হচ্ছে একটু যদি দেখি, V2, এটাকে বলছি M2 বলে কোনো কিছু নাই, ছোট যেহেতু, তাহলে পুরোটা হচ্ছে M1, তাহলে কাটাকাটি গেল, টোয়াইস V0 1, এটা আসলে এখান থেকে। আর এটা তো জিরো ছিল, তাহলে এই পুরো বার্থডেটাই বাদ। তাহলে V2 দাঁড়াচ্ছে হচ্ছে টোয়াইস V0 1। তাহলে আমাদের V2 দাঁড়াচ্ছে টোয়াইস V0 1, মানে যেটা আগে স্থির ছিল সেটা স্পিড দাঁড়াচ্ছে, প্রথমটা ডাবল স্পিড এসে চলে যাবে। তাহলে কি হলো, প্রথমটা ডাবল স্পিডে চলে যাবে। তাহলে সেকেন্ড অবজেক্ট যেটা স্থির ছিল সেটা প্রথম অবজেক্টের, যেটা ভারী, ভারীটা ডাবল স্পিডে মুভ করবে। সেকেন্ড অবজেক্ট কি করবে, প্রথম অবজেক্টের ডাবল স্পিডে মুভ করা শুরু করবে। এটাকে যদি আমি একটু উল্টাই দিই, যে M2 হচ্ছে অনেক বেশি ভারী M1 এর তুলনায়, এবং হচ্ছে M2টাই হচ্ছে স্থির অবস্থায় আছে, কারণ একটা ছোট পাথর এসে একটা বড় পাথরকে গিয়ে ধাক্কা মারবে। এটা হচ্ছে স্থির, V0 2 হচ্ছে স্থির, আর V0 1 বলে কিছু একটা আছে। একটা ছোট পাথর গিয়ে একটা বড় পাথরকে ধাক্কা দিবে, একটা ছোট পাথর দিয়ে তুমি একটা বড় একটা দেয়ালকে ধাক্কা দিবে, তাহলে কি হবে, এটা হচ্ছে কোশ্চেন। দেখি লেখার কোথায় গেল। M2টা অনেক বড়, অনেক হেভি, M1টা ছোট। ওখানে দেখো M1টা ছোট, তাহলে এটা লেখার কোনো দরকার নাই। -M2 থাকে, M1টা ছোট লেখার দরকার নাই, তাহলে M2 থাকে। তাহলে কি দাঁড়াচ্ছে, M2 কাটা, তাহলে -V0 1, এটা তো জিরো।
তাহলে আমাদের V1 দাঁড়াচ্ছে হচ্ছে -V0 পাউন্ড। এটা দাঁড়াচ্ছে। আর V2 কি হচ্ছে, মানে সেকেন্ড অবজেক্ট যেটা ভারী ছিল সেটা কি হবে একটু দেখবে। এই মানটা অনেক ছোট, লেখার কোনো মানে হয় না, এটা তো জিরো। এই মানটা জিরো হওয়ার কারণে এটা বাদ, তাই লেখা হয় না। ইনপুটটা অনেক ভারী, ইনপুটটা অনেক ভারী, এই মানটা ছোট, তো এই মানটা লেখার মানে হয় না। তাহলে খেয়াল করো, এটা স্থির ছিল, তাহলে এটা বাদ। এই মানটা অনেক ছোট, ইনপুট অনেক বেশি, তার মানে এই জিনিসটা আসলে শুধুমাত্র M2। তাহলে টয়েস M1 বাই M2 ইন্টু V0 1 এরকম থাকে। চাইলে আহ, এই যে, ও সরি, কোনটা লিখতেছি আমি তো প্রথমটা, কোনটা করতে লিখছিলাম, V2। V2 কি হবে, V2 মানে হচ্ছে ভারীটা, সরি সরি সরি, এটা হচ্ছে ভারীটার জন্য কি হবে, M1 প্লাস M2 মানে কি, M2 ভারী, তাহলে শুধুমাত্র এটা কি M2 ধরা যায়। আর M1টা তো লেখার কোনো মানে না, M1টা তো অনেক ছোট, তাহলে ইট ক্যান বি কনভার্ট অ্যাজ জিরো। এটা তো আগে থেকেই জিরো, পুরো জিনিসটাই জিরো। জিরো প্লাস জিরো, দ্যাট মিনস V2 ইজ জিরো। তার মানে কি দাঁড়াচ্ছে, V0 2 জিরোই ছিল, V2 জিরোই আছে, মানে ও ধাক্কা লাগার আগে যে স্পিড ছিল জিরো, ধাক্কা লাগার পরে স্পিডও জিরো, মানে ও কোনো মুভমেন্টই হবে না। বড় পাথরে কিছু যায় আসে না ছোট একটা পাথরকে ধাক্কা দিলে। বাট ছোট পাথরটাকে থেকে হচ্ছে, ও কি হচ্ছে, মাইনাস মানে কি উল্টা দিকে মুভ করে যাবে। তো এদিকে এসে ধাক্কা দিছে, তার অপোজিট ডিরেকশনে ধাক্কা খেয়ে ব্যাক করে যাবে, বুঝছি। এই হচ্ছে কেস। আরেকটা কেস আছে, এটা হচ্ছে তোমার এই ক্যারাম খেলার জন্য। ক্যারাম খেলাতে আমাদের দেখবে একটা স্ট্রাইকার থাকে আর একটা গুটি থাকে। তো এদের মধ্যে ম্যাচের খুব একটা বেশি অত পরিবর্তন আছে, যেটা আমরা এরকম ভাবে ধরছি আর কি। বড় ছোট এরকম হয় না, সামান্য কম বেশি হয়, ধরো এটা হচ্ছে 10 গ্রাম, এটা তাহলে হয়তো এরকম 6 গ্রাম, এরকম হালকা হালকা পরিবর্তন। হালকা হালকা পরিবর্তন থাকলে দুইটারই V1 V2 দুইটাই এক্সিস্ট করবে আর কি। ওটা অঙ্ক করে বের করতে হবে তখন। এখানে ভ্যালু ট্যালু বসালে তো বের করতে পারবে আর কি। আচ্ছা, এই হচ্ছে কলিশনের চার্ট। এটা ম্যাথ করে আসলে, এটা করে এই পার্টটুকুতে হচ্ছে আমরা ছুটে দিতে হবে। বলছে একটা বোমা বিস্ফোরণের পর 3 টুকরা পরিণত হয়েছে। একটা বোমা ব্লাস্ট করছে, করে 3 টুকরা হয়ে গেছে। দুইটা টুকরার ভর হচ্ছে 200 গ্রাম। ভালো করে লিখলো, 200 গ্রাম ভরের মানে ম্যাসের সমান 2 টুকরা পরস্পরের সাথে, মানে একজন আরেকজনের সাথে 120 ডিগ্রি কোণে, 120 ডিগ্রি অ্যাঙ্গেলে 100 মিটার পার সেকেন্ড স্পিডে ছুটেছে, স্পিডে মুভ করে আর কি। আর একটা টুকরা আছে যার ভর হচ্ছে 500 গ্রাম। 500 গ্রাম ভরের, 500 গ্রাম ম্যাসের থার্ড একটা টুকরা আছে। থার্ড টুকরা, থার্ড টুকরাটির, থার্ড যে পিস হবে, সেই থার্ড পিসের, থার্ড টুকরাটির ভেলোসিটি বের করতে বলছে। ভেলোসিটি অ্যান্ড ডিরেকশন, কোন দিকে মুভ করবে তা বের করতে বলছে। এবং বলছে লাস্টের টাইমের এনার্জি কত, লাস্ট হবার শক্তি কত।
এনার্জি এনার্জি শক্তিমান এনার্জি এগুলো বের করতে পারছি। খুব সুন্দর কোশ্চেন, ঠিকই কোশ্চেন। একটা বোমা ছিল, এই একটা বোমা ব্লাস্ট হয়ে গেছে, ব্লাস্ট হয়ে দুইটা টুকরা হয়েছে, একটা এদিকে গেছে আর একটা এদিকে গেছে। অ্যাঙ্গেল হচ্ছে কত ডিগ্রি? 120 ডিগ্রি অ্যাঙ্গেলে। এদিকে 200 গ্রাম মানে 0.2 কেজির একটা কিছু চলে গেছে, এদিকে 0.2 কেজির আরেকটা কিছু চলে গেছে। তাহলে বলছে যে থার্ড আরেকটা আছে, ওই শালা কোন দিকে চলে যাবে? তাহলে এদিকে যদি ও মুভ করে থাকে, তাহলে এদিকে একটা মোমেন্টাম পাইছে সে, এদিকে মুভ করলে এদিকে একটা মোমেন্টাম পাইছে। তাহলে দুজনের রেজাল্টেন্ট মোমেন্টাম কোন দিকে হবে? এইদিকে একটা মোমেন্টাম কাজ করবে রেজাল্টেন্ট, এই মোমেন্টামটাকে কাউন্টার করলে এইদিকে একটা মোমেন্টাম আমাকে দিতে হবে, তাই তো? এই যে এই রেজাল্টেন্ট মোমেন্টামের কাউন্টার, কাউন্টার কেন করা লাগবে? কারণ আমার বোমাটা তো আগে কি ছিল? স্থির ছিল। বোমার ইনিশিয়াল মোমেন্টাম কত? 0। এদিকে একটা মোমেন্টাম আছে, এদিকে একটা মোমেন্টাম আছে, এদের একটা রেজাল্টেন্ট মোমেন্টাম থাকবে। রেজাল্টেন্ট মোমেন্টাম থাকা মানে হচ্ছে ওর ইনিশিয়াল মোমেন্টাম 0 ছিল, বাট একটা রেজাল্টেন্ট মোমেন্টাম চলে আসছে। আমরা কি জানি মোমেন্টামটা কনজার্ভ করতে হয় শুধু, ঠিক আছে? যে মোমেন্টামটা কনজার্ভ করতে হবে, আগে যদি 0 হয় তাহলে পরের মোমেন্টামও কি হতে হবে? 0 হইতে হবে। 0 হওয়া মানে কি? আমার যে রেজাল্টেন্ট ছিল, রেজাল্টেন্ট আসছে হচ্ছে 10, এটাকে 0 বানানোর জন্য আমাকে একটা -10 দিতে হবে। তার মানে আমার যে রেজাল্টের মোমেন্টাম এদিকে আসবে তার অপোজিট ডিরেকশন, একটা কাউন্টার মোমেন্টাম আমাকে অবশ্যই প্রোভাইড করতে হবে। কার জন্য? থার্ড যে টুকরা ছিল 500 গ্রামের 0.5 কেজির, ওইটার জন্য। এতটুকু বলছি। আশা করি বুঝাই গেল। মোমেন্টামটা তিনটা এক্সিসে কনজার্ভ করতে হবে। মোমেন্টাম শুড বি কনজার্ভ ইন ইচ এক্সিস। কনজার্ভ ইন ইচ এক্সিস, এক্স এক্সিসে মোমেন্টাম কনজারভেশন হইতে হবে, ওয়াই এক্সিসে মোমেন্টাম কনজারভেশন হইতে হবে। তাহলে আমরা যদি এই জিনিসটাকে একটু ড্র করি ভালো করে, এটা ড্র করতে পারো অথবা আমি আরেকটা ড্র করে দিচ্ছি, ওটা হবে। আগে ছবি দিলেও হবে, এই অঙ্ক করার জন্য ছবিটাকে আরেকটা নতুন করে ড্র করতেছি। এই সে আমার বাবা, ওটা ফেটে যাচ্ছে, তাহলে ধরো এক্স এক্সিস, এক্সিস নিয়ে নিলাম, এদিকে একজন যাচ্ছে, এর সাথে 120 ডিগ্রি অ্যাঙ্গেলে এদিকে একটা যাচ্ছে। তাহলে রেজাল্টেন্টটা কোন দিকে হবে? মাঝখান দিয়ে হবে, বাট আমার রেজাল্টেন্টকে কাউন্টার করতে হবে। কাউন্টার করার অর্থ হচ্ছে এইদিকে আর একটা কিছু দিতে হবে মোমেন্টাম। অন্য কালার দিয়ে দিই, চেঞ্জ করে দেওয়া উচিত, কালারটা চেঞ্জ করে দিই। কালারটা দিয়ে হচ্ছে সবুজ কালার দিয়ে শেপ দিয়েছি। ব্যাকটা তো অনেকক্ষণ ধরে লিখতেছি, এই জন্য back করতেছি। আচ্ছা, তো এটা হচ্ছে থার্ড অবজেক্ট। তাহলে এদিকে হচ্ছে আমার 0.2 কেজির একটা চলে গেছে 200 গ্রামের, এদিকে একটা 0.2 কেজির চলে গেছে 200 গ্রামের। এটার স্পিড কত ছিল? 100 মিটার পার সেকেন্ড।
100 মিটার পার সেকেন্ড, মাঝখানে অ্যাঙ্গেল ছিল হচ্ছে 120 ডিগ্রি। ঠিক আছে, 120 ডিগ্রি ছিল। ইনিশিয়াল মোমেন্টাম ইকুয়াল টু হবে কি ফাইনাল মোমেন্টামের সমান। আমরা কি জানি ইনিশিয়াল মোমেন্টামটা 0 ইকুয়াল টু ফাইনাল মোমেন্টাম m1 v1, এটা এক্স এক্সিস। তাহলে m1 হচ্ছে 0.2, এক্স এক্সিস বরাবর স্পিড হচ্ছে 100, প্লাস m2 v2, m2 v2 এক্স এক্সিস বরাবর, এটা এইদিকে, এটা এক্স এক্সিস আমাদের হরাইজন্টালি, এদিকে হচ্ছে আমার কি এক্স এক্সিস। এক্স এক্সিসের সাথে তার অ্যাঙ্গেল কত ডিগ্রি? 120 ডিগ্রি। তাহলে অ্যাঙ্গেল জানো, তাহলে কম্পোনেন্ট পেয়ে যাবা কি বি এক্স সমান কত আসবে, বি কস থিটা, যার সাথে অ্যাঙ্গেল তার সাথে কস। তাহলে 100 cos 120 ডিগ্রি। আর ভেক্টর তো বসছে ছোটবেলায়, ভেক্টর বলে কি বসছে যে দুইটা যদি একই হয়, একই না দেখো তো, 0.2 কেজি 100 মিটার পার সেকেন্ড, 0.2 কেজি 100 মিটার পার সেকেন্ড, সেম জিনিস। তাহলে রেজাল্টটা কি হয়, একদম ঠিক মাঝখান দিয়ে চলে যায় না? ভেক্টর বলা রেজাল্টটা একদম ঠিক মাঝখান দিয়ে চলে যায়। তাহলে 60 যদি এটা হয়, অল্টারনেট অ্যাঙ্গেল এটা কত ডিগ্রি, 60 ডিগ্রি হবে। তাহলে টোটাল অ্যাঙ্গেল কত ডিগ্রি হচ্ছে? 120, 60, 60, 240 ডিগ্রি অ্যাঙ্গেল। প্লাস 0.5 ইন্টু ভেলোসিটি জানি না, কস 240 ডিগ্রি। এটা অঙ্ক করি। 0 সমান 1.2 ইন্টু 100 কত আসে? 20, প্লাস কস 120 হচ্ছে -1/2, তাহলে 100 হয়ে যাবে -50, এরকম কিছু। কস 240, এটা -1/2, -125 বি 3, 3 নম্বর অবজেক্টের জন্য। তাহলে এখান থেকে আসে হচ্ছে 0.25 বি 3 সমান সমান 10, 20 - 10, বি 3 আসে হচ্ছে এদিক থেকে 10, 5.25 কাটাকাটি করলে 40। তাহলে 40 মিটার পার সেকেন্ড হবে হচ্ছে থার্ড আমার যে টুকরা হবে সেটা এই ভেলোসিটি বি থ্রি। আচ্ছা, এবার বলছে হচ্ছে ভেলোসিটি পাইছে, ডিরেকশন তো বলে দিলাম, এই যে 240 ডিগ্রি অ্যাঙ্গেলে হবে, ভেক্টর থেকে পাইছি। আর ব্লাস্ট হওয়ার টাইমে এনার্জি চাইছে। তো ব্লাস্ট যেহেতু হচ্ছে, পোটেনশিয়াল এনার্জি তো হবে না, কাইনেটিক এনার্জি হচ্ছে হাফ এম ভি ছিল। তো তিনটার কাইনেটিক এনার্জি যোগ করা লাগবে আর কি। তাহলে কাইনেটিক এনার্জি ইকুয়াল টু হাফ m1 v1 স্কয়ার, হাফ m2 v2 স্কয়ার, হাফ m3 v3 স্কয়ার। তো সবগুলো just জানো, তুই বসাই দাও। এটা হচ্ছে 0.2, এটা হচ্ছে 100 স্কয়ার, প্লাস হাফ 0.2 ইন্টু এটাও 100 কিন্তু ভেলোসিটি কিন্তু 100 ছিল, জাস্ট ডিরেকশনটা আলাদা। প্লাস হাফ m3 হচ্ছে 500 গ্রাম, v3 পাইছে হচ্ছে 40। আর এখান থেকে যা আসবে 50 থেকে 2440। আমাদের মেকানিক্স এর ফ্রিকশন লাগিয়ে করে সিস্টেম। সো আই থিংক তেমন কিছু মেকানিক্স এন্ড ফ্রি টাইম। তাহলে যদি কিছু থাকে তুমি জেনে যাও, চেক করে দেখলাম অবস্থাটা ওই কোনটা কোশ্চেন সলভ করবো, কোশ্চেনের মধ্যে অলওয়েজ বলি লাস্ট 4 ইয়ার, লাস্ট 4 ইয়ার্স বোর্ড কোশ্চেন, বোর্ড কোশ্চেন সলভ লাস্ট 4 ইয়ার্স। আর আমি তো তোমার কোশ্চেন কানে দিয়ে গল্প দেখাই দিয়ে এসেছি, ওগুলো বলে চলবো।